আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে রয়েছে ২ পাউন্ড ওজনের রসমালাই কেকের A to Z রেসিপি দামসহ এবং বেঁচে যাওয়া ক্রিম কিভাবে সংরক্ষণ করে পরবর্তীতে আবার আমরা কেকের কাজে লাগাতে পারি এবং কি করলে কেকটা ওভেন থেকে বের করার পরও চুপসে যাবে না। বিভিন্ন রকম টিপস রয়েছে আজকের ভিডিওতে। তো চলুন প্রথমে কেক বানানোর শুকনো উপকরণগুলো আমরা রেডি করে নেই। এখানে আমি প্রথমে নিয়েছি ১ কাপ পরিমাণ ময়দা, ২ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, ১ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ চা চামচের চেয়েও কিছুটা কম পরিমাণ বেকিং সোডা। এখানে বেকিং সোডার পরিমাণটা খুব অল্প পরিমাণ দিবেন। ১ টেবিল চামচ পরিমাণ দিলাম গুঁড়ো দুধ আর খুব সামান্য পরিমাণ লবণ। এবারে শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে চেলে নেব। শুকনো উপকরণগুলো চেলে এবার মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশাতে হবে। আর এই শুকনো উপকরণগুলো মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দেব। আর এই শুকনো উপকরণগুলো অবশ্যই ঢেকে রাখতে হবে। ঢেকে রাখার চেষ্টা করবেন যেহেতু এখানে বেকিং পাউডার, বেকিং সোডা দেওয়া আছে। যদি ঢেকে রাখেন তাহলে আপনারা কেকের খুব ভালো একটা রেজাল্ট পাবেন আরকি। আর এখানে আমি নিয়েছি ৪ টা ডিম। যেহেতু ২ পাউন্ড কেক বানাবো, তো ২ পাউন্ড কেকের জন্য আমি এখানে ৪ টা ডিম নিয়েছি। আর ডিমের কুসুমগুলো আলাদা করে নিয়েছি। অবশ্যই ডিমের কুসুমগুলো আলাদা করে নিবেন। স্পঞ্জ কেকের ক্ষেত্রে ডিমের কুসুমগুলো আলাদা করে নেওয়াই ভালো। তাহলে ডিমের ফোমটা খুব ভালো হয়। আর যদি এই সাদা অংশের সাথে হলুদ অংশটা থেকে যায় তাহলে ডিমের ফোমটা ভালো হয় না। আমি আমার এর আগের কয়েকটা ভিডিওতেই বলেছি। আর কিছুক্ষণ বিট করার পরে যখন এরকম একটু বাবলের মতো হবে তখনই আপনারা চিনি মিশিয়ে দিবেন। আমি ১ কাপ পরিমাণ চিনি ২ থেকে ৩ বারে মিশিয়ে নিয়েছি। চিনিটা মেশানোর ২ থেকে ৩ মিনিট পরে এরকম ফোমি হয়ে গেছে আমার ডিমের এই সাদা অংশটা। এবার আমি কুসুমগুলো দিয়ে দিব। আর কুসুমগুলো আমি ৪ টা কুসুম ৪ বারে দিয়েছি আপনারা হয়তো লক্ষ্য করেছেন। আর এই কুসুমগুলো দিয়ে খুব বেশি বিট করা যাবে না। জাস্ট কুসুমগুলো ডিমের সাদা অংশের সাথে মিশিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে ১ টেবিল চামচ পরিমাণ রসমালাই ইমালশন আর ২ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখানে আপনারা রসমালাই ইমালশন না থাকলে ভ্যানিলা এসেন্স দিলেও হবে, কোনো সমস্যা নাই। তো আমি দিয়েছি যেহেতু রসমালাই কেক তাই রসমালাই ইমালশনটা দিয়েছি। এগুলো দিয়েও জাস্ট মিশিয়ে নিয়েছি। খুব বেশি মানে বিট করা যাবে না। ওভার বিট হয়ে গেলে ডিমের আমার এই ফোমটা নষ্ট হয়ে যাবে। লক্ষ্য রাখবেন যাতে ওভার বিট না হয়। এরপর আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। আগে থেকে যে স্ট্রেনারে করে চেলে রেখেছিলাম সেই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি ১ম এ যে শুকনো উপকরণগুলো দিয়েছিলাম, আমার কোনোভাবে মানে ভিডিওটা স্কিপ হয়ে গেছে আরকি। এই শুকনো উপকরণগুলো ২ থেকে ৩ বারে দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। খুবই আলতো হাতে এখানে ভিডিওটা বড় হয়ে যাবে। তাই আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। এটা খুবই আলতো হাতে করতে হবে। একদিক থেকে ঘুরিয়ে, ঘুরিয়ে আপনারা যেমনটা ভিডিওতে দেখেছেন আমি একদিক থেকেই ঘুরিয়ে নিয়েছি। এদিক ওদিক থেকে বারবার ঘোরানো যাবে না। যাই হোক আমার শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। আমি এবার একটা স্প্যাচুলা দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি বা দেখে নিচ্ছি উপর-নিচ করে যে কোথাও কোনো দলা বেঁধে আছে কিনা। এবার আমি আগে থেকে একটা ৮ ইঞ্চি মোল্ডে তেল ব্রাশ করে একটা লেখালেখির কাগজ বিছিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে বেকিং পেপারও দিতে পারেন। আর এখন আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি মোল্ডে। আর ব্যাটারটা ঠিক এরকম হবে। খুব বেশি ঘন হবে না, খুব বেশি পাতলাও হবে না। আপনারা যখন ব্যাটারটা এভাবে মোল্ডে ঢালবেন ঠিক এভাবেই পড়বে। তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের কেকের ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমি ওভেনে বেক করে নেব আরকি। তো আমি ১৬০ ডিগ্রিতে দিয়ে আপ ডাউন হিট অন রেখে ৪০ মিনিটের জন্য দিয়েছিলাম। তো ৪০ মিনিট আমার কেকটা হয়নি। পরে আমি আরো ১০ মিনিট দিয়েছি। আপনারা কেক ওভেনে বেক করলে মাঝখানে একটু দেখে নেবেন। আর আপনাদের কেক যদি বের করার পর চুপসে যায় তাহলে এই যে টিপসটা ফলো করবেন কেকটা ওভেন থেকে বের করে এরকম ঢেকে রাখবেন বা উপর করে রাখবেন তাহলে কিন্তু কেক একদমই চুপসে যাবে না। অনেকেরই কেক চুপসে যায়। তো আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমার কেকটা ঠিক যেরকম আমি ওভেন থেকে বের করেছি সেরকমই আছে। একটুও চুপসে যায় না। আর স্পঞ্জ কেকের ক্ষেত্রে আপনারা মোল্ডের চারদিকে ওয়াল ব্রাশ করবেন না। আ যদি মোল্ডের চারদিকে তেল দেন তাহলে কিন্তু কেকটা চারদিক থেকে ছেড়ে আসবে। তখনও কেকটা চুপসে যাবে বা ডেবে যাবে। আর মাশাআল্লাহ দেখেন আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে। যেমন সফট হয়েছে এবং তেমনই ফুলেছে।
আর এই তো এখন আমি অফ ক্যামেরায় কেকটাকে ৪ টা ভাগ করে নিয়েছি। মানে ৪ টা পিস করে নিয়েছি। সাধারণত আমি ৪ ডিমের কেক ৩ টা পিস করি। তবে আজকের কেকটা আমি ৪ পিস করেছি। তারপরেও কিন্তু কেকের পিসগুলো একদম পাতলা হয়নি। একদম মিডিয়াম আছে আরকি। আর যখনই কোনো কাজ করা হয় সেই কাজটা যদি আপনার পারফেক্ট হয় তাহলে দেখবেন যে মনটা অনেক ভালো লাগে আরকি, অনেক শান্তি লাগে। আর এই তো আমার আগের বেঁচে যাওয়া ক্রিম, আমি এর আগে চকোলেট কাপ কেক বানিয়েছিলাম। তো সেখানে আমার কিছু চকোলেট ক্রিম বেঁচে গিয়েছিল। আর আমি এই ক্রিমটা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। কেকের কাজ করার পরে আপনাদের ক্রিম যদি বেঁচে যায় তাহলে আপনারা যদি সবসময় কেকের কাজ করেন তাহলে নরমালি রেখে ২-১ দিনের মধ্যে কাজ করে ফেললেই চলবে। আর যেহেতু এখন বেশি গরম তাহলে আমি এই ক্রিমটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর কাজের ঠিক ২-৩ ঘন্টা আগে বের করে রেখেছিলাম। আর এখন আপনাদের সামনে একটা স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে-চেড়ে নরমাল করে নিলাম আরকি। নরমাল করে নিয়ে একটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে এবার আমি এই ক্রিমটা আমার কেকের মাঝখানে, লেয়ারের মাঝখানে ব্যবহার করব। যেহেতু সবসময় কেকের কাজ করি তো কিছু ক্রিম মাঝেমধ্যে এরকম বেঁচে যায়। তো ক্রিমগুলো ফেলে না দিয়ে এভাবে আপনারা সংরক্ষণ করতে পারেন। আমি সবসময় এরকম করি। যদি আমার ক্রিম বেঁচে যায় তাহলে আমি একটা এয়ারটাইট বক্সে করে রেখে দেই। সেটা হচ্ছে এই যে কেকের মাঝখানের লেয়ারে পরে দিয়ে দেই। এই তো আমি বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে একটা পিস দিয়ে দিলাম। এরপর আমি রসমালাইয়ের দুধটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমার যে ক্রিমটা বেঁচে ছিল সেই ক্রিমটা দিয়ে দিচ্ছি। আমি রসমালাই দুধ দেওয়ার পরে কিছুটা কাজু বাদাম ব্যবহার করেছি। কাজু বাদাম আমি ভেজে তারপর গুঁড়া করে নিয়েছি, আধা ভাঙ্গা করে নিয়েছি আরকি। বাদামটা দিলে খেতে ভালো লাগে। আপনারা চাইলে বাদাম দুধের উপরে না দিয়ে এরকম ক্রিমের উপরেও দিতে পারবেন। দুধের উপরে এই বাদামটা দেওয়াতে যে সমস্যাটা হয়েছে আমি বুঝতে পেরেছি। মানে ক্রিমটা বসতে চাইছিল না। বাদামের গা করে উঠে আসছিল। তো আপনারা চাইলে ক্রিমের উপরেও বাদামটা দিতে পারবেন। তো আমি যেহেতু উপরে রসমালাই দিব, ক্রিমের উপরে রসমালাই দিব তাই আমি দুধের উপরে বাদাম দিয়েছিলাম। আপনারা চাইলে এই দুটো একসাথেও দিতে পারেন। আমি কিছু রসমালাই আস্ত রেখেছি। আর এই যে কিছু রসমালাই এরকম ছোট টুকরো করে নিয়েছি। এই ছোট টুকরা রসমালাইগুলো আরকি পিসের ভেতরে দিব। তো সেম ভাবে আমি আরেকটা পিসও দিয়ে দিলাম। আর এবারও আমি আবার সেই রসমালাইয়ের দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে আবারও আমি বাদাম দিয়ে দিব। আপনারা বাদামটা ভেজে নেওয়ার চেষ্টা করবেন। বাদাম যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু বাদামে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই রসমালাই কেকটা ৪ টা ডিম দিয়ে ২ পাউন্ড বানালেও কিন্তু ২ পাউন্ড থাকে না। রসমালাই কেকটা বেড়ে অনেক বেশি হয়ে যায়। কারণ রসমালাই কেকের ভেতরে যেহেতু বাদাম ইউজ করা হয়, রসমালাই ইউজ করা হয়। তাই এই রসমালাই কেকটা দেখা যায় যে ২ পাউন্ডের বানাতে গেলেও ২.৫ পাউন্ড হয়ে যায়। আর বাসায় বানানো কেকগুলো এমনিতেও ওজনে একটু বেশি হয়ে যায়। ১ পাউন্ডের কেক বানাতে গেলেও দেখা যায় যে একটু বেশি হয়ে যায়। কারণ আমরা যখন বাসায় কেক বানাই ওজনে একটু বেশি দেওয়ার চেষ্টা করি, কম না। তো এখানে সেম ভাবে আমি ৪ টা পিসই দিয়ে নিবো আরকি। যেহেতু ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, তাই আমি ২ টো পিস করে আপনাদের সাথে শেয়ার করলাম, দেখালাম। আর বাকি ২ টো পিস আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি। কারণ এত বড় ভিডিও দেখার ধৈর্য আসলে কারো থাকে না। তাই কেকের মাঝখানের যে আমি লেয়ারটা দিচ্ছি ক্রিমের, সেখান থেকে একটু টেনে এনে আমি কেকের সাইডেও ক্রাম কোটিং করে নিচ্ছি। আর এই ক্রাম কোটিংটা করলে কেকের ফিনিশিংটা তাড়াতাড়ি আসে। যেহেতু আমার হাতে একদমই সময় নেই যে আমি কেকটা ক্রাম কোটিং করে রেখে দেব। কেক ক্রাম কোটিং করে যদি ১৫ থেকে ২০ মিনিট নরমাল ফ্রিজে আপনারা রেখে দিতে পারেন, তাহলে কিন্তু পরবর্তীতে আবার কেকের ফিনিশিংটা খুব সহজে আনা যায় আরকি। খুব অনায়াসে আসে। আর গুঁড়ি ভাবও ওঠে না। আর কেকে ক্রাম কোটিং না করে সরাসরি যদি কেকটা আপনি ফিনিশিং দিতে যান, তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে না। নিচের যে কেকের এই যে দানাদার অংশগুলো, গুঁড়ি ভাব, এগুলো কিন্তু উপরে উঠে আসবে। ক্রিমের উপরে উঠে আসবে। তখন আর দেখতে ভালো লাগবে না। কেকের একেবারে নিচের পিসটা আমি উপরে দিয়েছি। কেকের নিচের পিসটা উপরে দিলে যেটা হয় কেকের ফিনিশিংটা তাড়াতাড়ি আসে। কারণ নিচের পিসটা একদম সমান থাকে। আর এই নিচের পিসটাতে একটু বেশি করে দুধ দিবেন বা যদি সুগার সিরাপ দেন, সুগার সিরাপ দিবেন। কারণ এটা একটু ড্রাই থাকে যেহেতু নিচের দিকে থাকে একটু বেশি ড্রাই থাকে। এই পিসে যদি বেশি করে দুধ বা সুগার সিরাপ দেওয়া হয় তাহলে কিন্তু কেকটা খেতে বেশি মজা লাগবে। আর কম পড়লে কিন্তু কেকটা ড্রাই লাগবে, শুকনো লাগবে, গলায় আটকে যাবে এরকম মনে হবে।
এখন আমি আর বাদাম দেব না। আমি অল্প করে ক্রিম দিয়ে পুরো কেকটাকে কভার করে নেব। মানে ক্রাম কোটিং করে নেব। যেহেতু আমার হাতে সময় নেই তাই আমি এই কেকটার ফ্রিজে রাখতে পারলাম না। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে ১৫-২০ মিনিটের জন্য কেকটাকে ক্রাম কোটিং করে নরমাল ফ্রিজে রেখে দেবেন। নরমাল ফ্রিজ থেকে ১৫-২০ মিনিট পরে তারপর আপনারা এটাকে ফিনিশিং দেওয়ার চেষ্টা করবেন। ফিনিশিং দিবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ফিনিশিং দিতে পারবেন। এখন আমার প্রিয় ভিউয়ার্সদের কাছে একটা রিকোয়েস্ট করব। আমার এই ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় বা আপনাদের উপকারে আসে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আজই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। এই কাজটির কোনো একটিও যদি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা দেখলেনই আমি কেকটাকে ১ম এই ক্রাম কোটিং করে নিয়েছি। আর এরপরে আমি এখন আবার একটা পাইপিং ব্যাগে করে নিয়ে ক্রিম দিয়ে দিছি। আর এভাবে পাইপিং ব্যাগে করে যদি ক্রিম দিয়ে কেকে ফিনিশিং আনেন তাহলে কিন্তু ফিনিশিংটা খুব দ্রুত আসবে, খুব তাড়াতাড়ি আনতে পারবেন। বিশেষ করে যারা নতুন তারা আরকি আমার কাছে এটাই মনে হয় যেন এভাবে কাজ করলে ক্রিমটাও নষ্ট কম হয় আর ফিনিশিংটাও খুব দ্রুত আসে। এই যে ক্যাম কোটিং করে কিন্তু আপনাদের হাতে সময় থাকলে ১৫-২০ মিনিট ফ্রিজে রেখে দিবেন। এতে করে নিচের ক্রিমটা আরকি সেট হবে। আর কাজ করতে আপনাদের আরো বেশি সুবিধা হবে। আমার হাতে একদম সময় ছিল না তাই আমি আর ফ্রিজে রাখতে পারিনি। আমি ক্রিমের সাথে ২ ফোঁটা ইয়েলো কালার মিশিয়েছি যার কারণে এই ক্রিমের কালারটা এরকম এসেছে। আর রসমালাই কেকে সাধারণত এরকম হালকা কালারই বেশি ভালো লাগে। আমি একটা প্যালেট নাইফ দিয়ে ক্রিমে ফিনিশিং আনার চেষ্টা করছি। আর এই ফিনিশিং এর ব্যাপারটা আসলে যে যত বেশি ট্রাই করবেন, যে যত বেশি চর্চা করবেন তারা হাতের কাজ আসলে ততটা বেশি নিখুঁত হবে। একটা কেক বানাতে শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় ২ থেকে ৩ ঘন্টা সময় লাগে। আসলে ২-৩ ঘন্টার ভিডিও আ ১০, ১১, ১২ মিনিটে দেখানো। সবকিছু বলাও সম্ভব না। সবকিছু দেখিয়াও সম্ভব না। যদি আপনাদের কেক সংক্রান্ত কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। প্যালেট নাইফ দিয়ে কিভাবে আমি ফিনিশিং আনার চেষ্টা করছি সেটা আসলে এভাবে বলে বোঝানো যাবে না। আপনাদের ভালোভাবে লক্ষ্য করতে হবে ঠিক আমি কিভাবে প্যালেট নাইফটা ধরেছি। টার্ন টেবিলটাকে এক হাতে টানছি আর প্যালেট নাইফটা এক হাতে ধরে ডান হাতে ধরে আরকি টার্ন টেবিলটাকে ঘুরিয়ে, ঘুরিয়ে টেনে নিচ্ছি। আর এটা খুব হালকা হাতে করতে হবে। খুব জোরে চাপ দেওয়া যাবে না। খুব জোরে চাপ দিলে কেকের যে ক্রিমটা আবার প্যালেট নাইফের মধ্যে চলে আসবে। আর যতবার আপনি এই প্যালেট নাইফ দিয়ে কেকের উপরে ফিনিশিং দিবেন ততবার প্যালেট নাইফটা একটু ভালোভাবে মুছে নিবেন। চাইলে আপনারা এখানে টিস্যু দিয়ে মুছে নিতে পারেন বা ন্যাকটা ভিজিয়ে এনে রেখে ভিজা ন্যাকটা দিয়েও মুছে নিতে পারেন। তাহলে ফিনিশিংটা তাড়াতাড়ি আসবে। অন্যান্য কেকের তুলনায় এই রসমালাই কেক বানানোর খরচটা যেমন একটু বেশি পড়ে, তাই এর দামটাও আসলে তুলনামূলকভাবে একটু বেশি অন্যান্য কেকের থেকে। আর এটা খেতেও অসম্ভব মজার হয়। আমার এই রেসিপিটা সম্পূর্ণ ফলো করে একবার বাসায় বানিয়ে দেখবেন। এই রসমালাই কেকটা খেতে অসম্ভব মজার হয়। আমার কেকটা ফিনিশিং দেওয়া হয়ে গেছে। এবার আমি ছোট একটা স্টার নজেল দিয়ে কেকের সাইডে বর্ডার করে নিচ্ছি। আর এই নজেলের কোনো নাম্বার নেই। এটা একদম ছোট সাইজের স্টার নজেল। একটা প্যাকেট এটা কিনতে পাওয়া যায়। অনেকগুলো ছোট, ছোট সাইজের নজেল থাকে। তো ওখান থেকে একটা ছোট স্টার নজেল দিয়ে আর কিভাবে কাজটা করছি আপনারা হয়তো একটু লক্ষ্য করলেই বুঝবেন। আর এখন আমি মাঝখানে একটা ছোট বাটি দিয়ে একটু দাগ কেটে নিচ্ছি। মাঝখানেও একটা রাউন্ড করে ডিজাইন করে নিব। এটা একটু লক্ষ্য করলে বুঝবেন আসলে খুবই সহজ। তবে একটু প্র্যাকটিসের ব্যাপার। যত বেশি প্র্যাকটিস করবেন ততই আপনার কাজটা আয়ত্তে আসবে। আর আমি মাঝখানে রসমালাই দিব। তো রসমালাইয়েরও যেহেতু সাইজে একটু ছোট, ডিজাইনের নিচে দেখা যাবে না। তাই আমি একটু ছোট করে আবার ডিজাইন দিয়ে ডিজাইনের উপরে রসমালাইগুলো দিয়ে দিলাম। এবার আসি রসমালাই কেকের দামের মধ্যে আরকি। আর আমি এই রসমালাই কেক ৳১,০০০ করে পাউন্ড বিক্রি করি। কারণ হচ্ছে এই রসমালাই কেকে সাধারণত আমরা জানি যে রসমালাইটা ইউজ করা হয়, বাদাম ইউজ করা হয়। আপনারা তো দেখলেন। আমার এ পর্যন্ত কয়েকটা রসমালাই কেক বানানো হয়েছে। প্রত্যেকটা কেকের রিভিউ আলহামদুলিল্লাহ আমি ভালো পেয়েছি। আসলে এই রসমালাই কেকটা এমনিতেই খেতে খুব মজা হয়। আর এটা তো সবাই পছন্দ করবে।
আমি এখানে যে উপকরণগুলো ইউজ করেছি সেই উপকরণ অনুযায়ী আমি আমার দামটা নির্ধারণ করেছি। আপনারা আপনাদের উপকরণ অনুযায়ী দামটা নির্ধারণ করবেন। আসলে একেক এলাকায় জিনিসপত্রের দাম একেক রকম হয়ে থাকে। তো এই তো আমার কেকের ফাইনাল লুক। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।